চ্যানেল আই সংবাদ। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। সংবাদ কক্ষে আপনাদের সাথে আছি আমি প্রিয়াঙ্কা। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণার আহ্বান রাজনীতিবিদদের। 30 জুনের পরে হবে না আশ্বস্ত করলেন সরকার প্রধান। জনগণ শিগগিরই অবাধ নিরপেক্ষ নির্বাচন দেখবে বলে তারেক রহমানের আশা। ফ্যাসিবাদের উত্থান রোধে সবাইকে ঐক্যবদ্ধ থাকার তাগিদ। এবং রাজনৈতিক দলগুলোকে পাশ কাটিয়ে সংস্কার টেকসই হবে না মনে করেন বিশিষ্টজনেরা। নাগরিক সমাজের ঐকমত্য ও অংশগ্রহণের কমিশনের গুরুত্বারোপ। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছে বিস্তারিত সংবাদে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকের পর বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বলেছেন, প্রধান উপদেষ্টা তাদের জানিয়েছেন তিনি ক্ষমতা দীর্ঘায়িত করতে চান না। নির্দিষ্ট সময়ের পরে একদিনও এই সরকারের ক্ষমতায় থাকার কোনো ইচ্ছে নেই। অন্যদিকে রাজনৈতিক দলের নেতারা প্রধান উপদেষ্টাকে বলেছেন সবকিছুই এই সরকারকে করতে হবে, এমন ভাবনা থেকে বের হয়ে আসতে হবে। শিগগিরই নির্বাচনের রোডম্যাপ ঘোষণার জন্য প্রধান উপদেষ্টাকে আহ্বান জানিয়েছেন তারা। মোস্তফা মল্লিকের রিপোর্ট। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় দ্বিতীয় দিনের মতো রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে আলোচনা। রোববার বিকেল 5টায় আলোচনা শুরু হয়ে চলে রাত 9টা পর্যন্ত। বিকেলে বিভিন্ন দলের 11 জন এবং সন্ধ্যায় 9 জন নেতার সঙ্গে আলোচনা করেন প্রধান উপদেষ্টা। পরে সংবাদ সম্মেলনে নেতারা বলেন, প্রধান উপদেষ্টা তাদেরকে বলেছেন নানা ষড়যন্ত্রের মধ্যে রয়েছে দেশ। ভারতীয় আধিপত্যবাদ আমাদের এই পরিবর্তনকে একেবারে স্বীকার করতে চায় না, পারবে আমাদেরকে একদিনে ধ্বংস করে দিতে চায় এবং এই জন্য উনি বেশ চিন্তিত। উনি চাইছেন যে এই জন্যে সমস্ত জাতির ঐক্যবদ্ধ হওয়া দরকার, রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যবদ্ধ হওয়া দরকার, কিন্তু দিন দিন এই ঐক্যটা দুর্বল হচ্ছে। নির্বাচনের রোডম্যাপ ঘোষণার তাগিদ দেওয়ার কথা জানান নেতারা। আমাদের উচিত হবে সংস্কারের মৌলিক বিষয়গুলো জনগণের হাতে ছেড়ে দেওয়া, তারা সিদ্ধান্ত নেই এবং এই অন্তর্বর্তীকালীন সরকারকেই সব করতে হবে, তার কোনো মানে যে বেশি সময় ক্ষেপণ করলে সমস্যার সমাধানের জন্য সময় ক্ষেপণ যদি করেন উল্টাটা হতে পারে। মনে করি বাংলাদেশ একটা জাতীয় পুনর্গঠনের কালে আছে। এই জাতীয় পুনর্গঠনের কালে এই সংস্কার এবং জাতীয় নির্বাচনটি এখন মুখ্য প্রশ্ন। এখানে জাতীয় নির্বাচনটাই আমাদের যথাসম্ভব দ্রুত আগে একটা রোড ম্যাপের জায়গায় আসতে হবে। দলের সাথে সংশ্লিষ্ট এনসিপির দুজন উপদেষ্টা তাদেরকে অপসারণ করা বা তাদেরকে বুঝিয়ে পদত্যাগের দিকে আপনার নিয়ে যাওয়া, এটা সরকারের জন্য একটা ভালো দিক হবে। পাশাপাশি বিএনপির পক্ষ থেকে যেহেতু আরও একজন উপদেষ্টা নিয়ে তারা দ্বিমত পোষণ করেছে, সঙ্গত কারণেই এরকম বিষয়গুলোতে সরকার যেন ইতিবাচকভাবে আমলে নেয়। সংবাদ সম্মেলনে ইসলামিক দলগুলোর নেতারা বলেন, প্রয়োজনীয় সংস্কার না করে নির্বাচন হলে জাতি আবারও সংকটে পড়বে। ফ্যাসিস্টদেরকে, কুমিদেরকে, খুনিদেরকে আয়নাঘর যারা বানিয়েছে, আন্তর্জাতিক সমস্ত দুনিয়ার ইতিহাস লঙ্ঘন করে এদের বিচার দৃশ্যমান করতে হবে এবং জাতীয় নির্বাচন এটা একটা পরিবেশ তৈরি করতে হবে। আর সাথে সাথে আমরা স্থানীয় নির্বাচনের ব্যাপারেও আমরা বলছি, এটা যদি আগে হয় সুন্দর একটা জনপ্রতিনিধি একটা প্ল্যাটফর্ম তৈরি হবে, এটা আমরা আলোচনা করেছি। হেফাজতে ইসলামের মামলাগুলো প্রত্যাহারের বিষয়ে আমরা বিগত মে মাসের 3 তারিখ মহাসমাবেশ থেকে 2 মাসের একটা আলটিমেটাম দিয়েছিলাম। সেই বিষয়ে মাননীয় প্রধান উপদেষ্টা নিজে দায়িত্ব গ্রহণ করেছেন।
পরে সংবাদ সম্মেলনে আলোচনার বিভিন্ন বিষয় তুলে ধরেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। বিচার এবং আমরা যে রিফর্ম করছি, আমরা যে বিচারের কার্যক্রম শুরু করেছি এবং আমরা যে নির্বাচনের জন্য যে কাজ করছি সেইটার জন্য তারা তাদের সম্পূর্ণ সমর্থন জানিয়েছেন যে তিনি ইলেকশন ডিসেম্বর থেকে জুনের মধ্যে করবেন এবং 30 জুনের ওই পারে যাবে না। নেতারা জানান মানবিক করিডোর বা বন্দরের মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে প্রধান উপদেষ্টা বলেছেন দেশ বিরোধী কোনো কাজই এই সরকারের পক্ষে সম্ভব নয়। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন শিগগিরই দেশের ইতিহাসে সবচেয়ে অবাধ ও নিরপেক্ষ একটি নির্বাচন দেখবে জনগণ। রাজধানীতে ন্যাশনাল পিপলস পার্টির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনায় অনলাইনে যুক্ত হয়ে তিনি বলেন রাজনৈতিক আদর্শে দলগুলোর বিরোধ থাকলেও ফ্যাসিবাদের উত্থান রোধে সবাই ঐক্যবদ্ধ থাকবে। বাজেটের আগে এনবিআর এর সংস্কার চাপিয়ে দিয়ে অচলাবস্থা তৈরি করা হচ্ছে বলেও অভিযোগ করেন তারেক রহমান। রাহুল রায় রিপোর্ট। বিএনপির রাজনৈতিক মিত্র ন্যাশনাল পিপলস পার্টি এনপিপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা ছিল রাজধানীতে। দলীয় নেতাদের সঙ্গে অন্য দলের নেতারাও ছিলেন অনুষ্ঠানে। লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। স্বৈরাচারের আমলে বক্তব্যে শিগগিরই জাতীয় নির্বাচনের আশা প্রকাশ করেন তিনি। অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের সঙ্গে দেখা করে রাজনৈতিক দলগুলো আবারও জাতীয় নির্বাচনের সুস্পষ্ট দিনক্ষণ ঘোষণার দাবি জানিয়েছে। বিএনপির দাবি আগামী ডিসেম্বরের ভেতরে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। জাতীয় নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে জনপ্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনীর প্রয়োজনীয় সংস্কারের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি সর্বাত্মক সমর্থন অব্যাহত রেখেছি। সুতরাং জনগণ অবিলম্বে দেশের ইতিহাসের সবচেয়ে অবাধ, নিরপেক্ষ একটি জাতীয় নির্বাচন দেখতে পাবে। আসন্ন বাজেট নিয়েও কথা বলেন তারেক রহমান। প্রতিটি বছর জাতীয় বাজেট বাস্তবায়নের ক্ষেত্রে ঘাটতি বাজেট হচ্ছে মূল প্রতিবন্ধকতা। বাজেট প্রণয়নের ক্ষেত্রে এনবিআর হয়তো সরাসরি কোনো ভূমিকা নেই, তবে রাজস্ব আদায়ের মাধ্যমে বাজেট বাস্তবায়নের ক্ষেত্রে এনবিআর এর ভূমিকা মুখ্য। এমন বাস্তবতায় বাজেট পাশের ঠিক আগ মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকার হঠাৎ করেই এনবিআর এর সংস্কার চাপিয়ে দিয়ে রাজস্ব আদায়ের ক্ষেত্রে যে একটি অচল অবস্থা সৃষ্টি করেছে, এটি আমাদের অর্থনীতির জন্য কিন্তু খুব ভালো বিষয় নয়। ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। পতিত পরাজিত বিতাড়িত ফ্যাসিবাদ যাতে আর কোনো রূপে কোনো ক্রমেই ফিরতে না পারে প্রত্যেকটি রাজনৈতিক দলের লক্ষ্য। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস অ্যান্ড সিকিউরিটি স্টাডিজের সভাপতি অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ANM মনিরুজ্জামান বলেছেন অন্তর্বর্তী সরকারের সংবিধানে হাত দেওয়া উচিত হবে না। জাতীয় ঐকমত্য কমিশনের সাথে আলোচনায় তিনি আরও বলেন সংবিধান পরিবর্তন করতে পারেন শুধুমাত্র জনপ্রতিনিধি বা যারা নির্বাচনের মাধ্যমে নির্বাচিত। ডক্টর আলী রিয়াজ বলেছেন রাজনৈতিক দলের ঐকমত্য যথেষ্ট নয়, নাগরিক সমাজের ঐকমত্য ও অংশগ্রহণ প্রয়োজন। জান্নাতুল বাকিয়া, কেকার রিপোর্ট। জাতীয় ঐক্যমত কমিশনের সঙ্গে বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিদের আলোচনা রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে। বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস অ্যান্ড সিকিউরিটি স্টাডিজের সভাপতি ছাড়াও শিক্ষক, গবেষক সহ 11 প্রতিনিধি আলোচনায় অংশ নেন। আলোচনার শুরুতেই নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ANM মনিরুজ্জামান বলেন জাতীয় নেতৃবৃন্দ ও রাজনৈতিক দলগুলোকে পাশ কাটিয়ে সংস্কার করা হলে তা টেকসই হবে না। সংবিধানে হাত দেওয়া উচিত হবে না। সংবিধান শুধুমাত্র পরিবর্তন বা পরিবর্ধন করতে পারে জনপ্রতিনিধি। বক্তাদের কেউ কেউ মুক্তিযুদ্ধের চেতনা ধরে রেখে 72-এর সংবিধানকেই আরো গণমুখী করার সুপারিশ করেন। 72-এর সংবিধানকে আরো গণমুখী করে, যেহেতু এটা মুক্তিযুদ্ধে 30 লাখ মানুষের রক্তের বিনিময়ে এই সংবিধানটা এসছে। রুল অফ ল বা আইনের শাসনের যে পরিস্থিতি, ডিউ প্রসেস ফলো না করার যে পরিস্থিতি, এই জিনিসগুলো আসলে পুরো ঐকমত্য প্রক্রিয়া এবং সংস্কার প্রক্রিয়ার উপর একটি প্রবল নেতিবাচক প্রভাব রাখছে। আক্রমণ করা যেটা হয়েছে, এবং দুঃখজনকভাবে আমরা কিন্তু দেখিনি যে এখন যারা সরকারে আছেন তারা কোনো স্পষ্ট কোনো কিছু বলেছেন। ইন্টারিম গভর্নমেন্ট বললাম, এটা আমরা করতে পারতাম না।
সংশোধনের কোথাও নাই। সুতরাং আমরা এই পর্যন্ত যা এসেছি সংবিধানকে অমান্য করে হয়েছে। তো প্রশ্ন উঠবে যাতে আপনারা মানছেন কেন? কিছু মানছি যে আমরা মানতে চাই বলেই মানছি। আলোচনার সূচনা বক্তব্যে কমিশনের সহসভাপতি বলেন, কিছু বিষয়ে একমত হয়েছে, কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে এখনো ঐক্যমত হয়নি। রাজনৈতিক দলগুলোর রাজনৈতিক আদর্শিক অবস্থানের কারণে নিঃসন্দেহে মতপার্থক্য থাকবে, সব বিষয়ে ঐক্যমত প্রতিষ্ঠা করা সম্ভব হবে না। জাতীয় ঐক্যমত কমিশনের সহসভাপতির সঞ্চালনায় নারী সংস্কার কমিশনের রিপোর্ট ঘিরে নারীদের কণ্ঠরোধ ও মব ভায়োলেন্স নিয়ে শঙ্কার কথা জানান কেউ কেউ। জান্নাতুল বাকিয়া কেকা, চ্যানেল আই, ঢাকা। উন্নত কৃষি উৎপাদন ও সুষ্ঠু বাজার ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি খাতে বৈপ্লবিক পরিবর্তন আনতে কৃত্রিম বুদ্ধিমত্তা সহ আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানোর তাগিদ দিয়েছেন কৃষি বিশেষজ্ঞরা। কৃষি খাতে আধুনিক প্রযুক্তির ব্যবহার বিষয়ে এক সেমিনারে তারা বলেন, অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে খাদ্যে স্বনির্ভরতা অর্জনের পাশাপাশি বাংলাদেশকে একটি শক্তিশালী রপ্তানিমুখী অর্থনীতিতে রূপান্তর করা সম্ভব। জাকিয়া আক্তারের রিপোর্ট। কৃষি খাতের উন্নয়নে কৃত্রিম বুদ্ধিমত্তা, এআই ও ইন্টারনেট অব থিংস আইওটি প্রযুক্তি ব্যবহার বাড়ানো ও খাদ্য নিরাপত্তার নানা চ্যালেঞ্জ নিয়ে রাজধানীতে সেমিনার। বাংলাদেশ এগ্রো কনক্লেভ 2025 বৈশ্বিক প্রতিযোগিতা ও টেকসই প্রবৃদ্ধির পথে বাংলাদেশের কৃষির সম্ভাবনা শীর্ষক সেমিনারের আয়োজক আন্তর্জাতিক কনসালটেন্ট প্রতিষ্ঠান লাইট ক্যাসেলস পার্টনার্স ও আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা সাস্টেনেবল এগ্রিকালচার ফাউন্ডেশন SAF। সঠিক উপায়ে কৃষিপণ্য উৎপাদন ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে এআই ব্যবহারের তাগিদ দেওয়া হয়। আর্টিফিশিয়াল ফিডার এবং ব্যবহার করব এআই রিলেটেড, আমার আর কিচ্ছু করতে হবে না। এবং সে এটাও করবে যে অক্সিজেন আসলো এবং ওই ফিডার ইউজ করবে যে এই মুহূর্তে মাছের ক্ষুধা কতখানে, সে ততটুকুই তাকে খাইতে দিবে। অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে খাদ্য নিরাপত্তা নিশ্চিতে বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলার আহ্বান জানান বিশিষ্টজনেরা। I think it's important to remember that there are solutions in place, and I think the solutions come before us through the use of technology, through the use of the spirit that we have in the people. জমিগুলি ছোট হয়ে যাচ্ছে, এটা আমাদের একটা চ্যালেঞ্জ। ক্লাইমেট পরিবর্তন হয়ে যাচ্ছে, এটা একটা চ্যালেঞ্জ। পৃথিবীর যত ভালো ভালো গুড প্র্যাকটিসেসগুলো আছে, মডার্ন টেকনোলজিগুলো আছে, সেগুলো আমাদের দেশের আদলে আমাদের ফার্মার্স ফ্রেন্ডলি করে আমরা কীভাবে করতে হবে, সেটা হচ্ছে এখন আমি মনে করছি যে আমাদের জন্য বড় কাজ করার জায়গা। দেশের কৃষিতে বৈপ্লবিক পরিবর্তন আনতে আধুনিক প্রযুক্তির বিকল্প নেই বলেও মনে করেন বিশেষজ্ঞরা। জাকিয়া আক্তার, চ্যানেল আই, ঢাকা। দর্শক, এবারে বিরতি। আর বিরতির পর যা থাকছে, ফিরে এলাম বিরতির পর। স্থল অভিযান ও ইসরায়েলি বাহিনী মোতায়েনের মাধ্যমে গাজা উপত্যকার ৭৭% দখলে নিয়েছে ইসরায়েল। এমনকি গাজায় থাকা ফিলিস্তিনি নাগরিকদের তাদের বাড়িঘর এলাকা ছেড়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ইসরায়েলি সেনারা। না গেলে গুলি চালানোর হুঁশিয়ারিও দেয়া হয়। এছাড়া সকাল থেকে চালানো অভিযানে গাজায় আরও ৩০ ফিলিস্তিনি নিহত হয়েছে, যার মধ্যে হাসান মাজিদি আবু ওয়ার্দা নামে এক সাংবাদিক সহ তার পরিবারের বেশ কয়েকজন সদস্যও রয়েছেন। গাজায় ১৯ মাস ধরে চলমান হামলায় মোট ২২০ জন সাংবাদিক নিহত হয়েছেন। এদিকে ইসরায়েল গাজায় দিনে ১০০ ট্রাক ত্রাণ প্রবেশের অনুমতি দিলেও তার অনেক কম পাওয়া যাচ্ছে বলে জানিয়েছে উপত্যকাটির কর্তৃপক্ষ। জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক সংস্থা UNRWA বলেছে, গাজায় প্রতিদিন ৫০০ থেকে ৬০০ ট্রাক ত্রাণ প্রয়োজন। এমন পরিস্থিতিতে খাবার সহ জরুরি পণ্যের অভাবে অনাহারে অর্থাহারে রয়েছে গাজার বাসিন্দারা। বাংলাদেশি বিদেশি এয়ারলাইন্সের প্রতিনিধি জেনারেল সেলস এজেন্টদের উদ্যোগে যাত্রা শুরু হলো এয়ারলাইন্স GSA ফোরাম অব বাংলাদেশ নামের একটি নতুন সংগঠনের। রাজধানীর একটি হোটেলে ফোরামের লোগো উন্মোচন অনুষ্ঠান হয়। এতে প্রধান অতিথি ছিলেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ মঞ্জুর কবির ভূঁইয়া। স্বাগত বক্তব্যে রাখেন GSA ফোরামের আহ্বায়ক ও গ্যালাক্সি ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক আহমেদ ইউসুফ ওয়ালিদ। অনুষ্ঠানে বিভিন্ন দেশের কূটনীতিক, ব্যাংকের প্রধান নির্বাহী এবং খাত সংশ্লিষ্ট অংশীজনেরা উপস্থিত ছিলেন। Interestingly, a very beautiful number. So this is the day that
you all are present here to witness the inauguration of our new industry platform, our much awaited Airline GSA Forum of Bangladesh. I'm particularly feeling very honored because it's the launching of Airline GSA Forum, first of its kind in Bangladesh, and I hope that is going to succeed and fulfill the jobs that is destined for. Especially the speaker said about the short, medium and long-term goals. I would like to really see that the goals are being fulfilled. কানাডায় দীর্ঘতম ও জনপ্রিয় ম্যারাথন দৌড় প্রতিযোগিতা হয়েছে। কানাডার স্থানীয় সময় রোববার সকালে বিভিন্ন ক্যাটাগরির ম্যারাথনে 4500 প্রতিযোগী অংশ নেন। এতে প্রবাসী বাংলাদেশিরাও রয়েছেন। এর মধ্যে ক্যালগারিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশি বিশিষ্ট নাট্য নিদর্শক জাহিদ হক, সঙ্গীতশিল্পী শারমিন ইয়াসিন রহ, তাজিয়া খুশবু সহ অন্যরা অংশ নেন। 1963 সাল থেকে যাত্রা শুরু করে ক্যালগারি ম্যারাথন দৌড়। এই প্রতিযোগিতার সর্বশেষ 2019 পর্যন্ত মোট 8 বার আলবার্টা প্রদেশের শ্রেষ্ঠ রোড রেস হিসেবেও নির্বাচিত হয়েছে। এবারে কৃষি সংবাদ। নেত্রকোনার সীমান্তবর্তী উপজেলার পাহাড়ি অঞ্চলে করলার ভালো ফলন হয়েছে। পতিত জমিতে করলা চাষ করে এলাকায় ব্যাপক সাড়া ফেলেছেন কৃষক। উচ্চ ফলনশীল জাতের এই সবজির আবাদ করে ফলন ও বাজার মূল্য ভালো পাওয়ায় লাভবান হচ্ছেন তারা। নেত্রকোনা প্রতিনিধি জাহিদ হাসানের তথ্যে আল মকসিদের রিপোর্ট। জেলার কমলাকান্দা, দুর্গাপুর ও পূর্বধলা উপজেলায় এবার 220 হেক্টর জমিতে করলা সহ বিভিন্ন সবজি আবাদ করেছে কৃষক। উপজেলার প্রায় 20টি গ্রামে আবাদ হয়েছে উচ্চ ফলনশীল টিয়া জাতের করলা। 20 কাঠা জমি করলা লাগাইছি, 4000-5000 টাকা কাঠা বিক্রি করছি, আর কিছু সামনে হইতে পারে। করলা আমরা বর্তমান বিক্রি করতেছি 35 টাকা কেজি, পরিমাণ 3 লক্ষ টাকা আশা করা যায়। কাঠা 20 কাঠা জমি করছি, 20 কাঠা জমিতে মনে করেন প্রতি কাঠাতে 4-5 টাকা করে বিক্রি হইতাছে হবে বা হইতাছে। স্থানীয়ভাবে বিষমুক্ত সবজির চাহিদা পূরণ করে জেলার বাইরেও সরবরাহ করা হচ্ছে করলা, বলছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। তাদের যে উপকরণ, বিশেষ করে সার প্রাপ্তির ব্যাপারে তাদের কোনো জটিলতা না থাকায় সারের প্রাপ্যতা অ্যাভেলেবেল ছিল বলে তারা পরিমিত পরিমাণে সার ব্যবহার করতে পেরেছেন এবং করলার ফলনটা বেশ ভালো হচ্ছে। একসময় সীমান্তবর্তী এই অঞ্চলে বাইরের জেলা থেকে সবজি সরবরাহ করা হতো, আর এখন স্থানীয় সবজি দিয়েই পূরণ হচ্ছে বেশিরভাগ চাহিদা। আল মুকসিদ, চ্যানেল আই। এবারে প্রকৃতি সংবাদ। দীর্ঘস্থায়ী জলাবদ্ধতায় চরম ভোগান্তিতে ময়মনসিংহের শম্ভুগঞ্জ বাজারের ক্রেতা বিক্রেতা সহ স্থানীয়রা। সামান্য বৃষ্টিতেই পানিতে ডুবে যায় আশেপাশের রাস্তাঘাট, দোকানপাট। বারবার আবেদনের পরিপ্রেক্ষিতে এই জলাবদ্ধতা নিরসনে কর্তৃপক্ষ কোনো উদ্যোগ না নেয়ায় ক্ষুব্ধ এলাকাবাসী। সমস্যা সমাধানে সড়ক মেরামত ও ড্রেন নির্মাণ সহ নানা উদ্যোগের কথা জানিয়েছে সিটি কর্পোরেশন। শেখ মহিউদ্দিন আহমেদের তথ্য ও ভিডিও চিত্রে আফরোজা হাসির রিপোর্ট। শুকনো মৌসুমেও ময়মনসিংহ সিটি কর্পোরেশনের শম্ভুগঞ্জ বাজারের প্রধান সড়কে জমে থাকে পানি। খানাখন্দে ভরা বেহাল সড়ক আর ড্রেনেজ ব্যবস্থা না থাকায় প্রতি বর্ষাই রাস্তাঘাট, বাজার ছাপিয়ে পানি ঢুকে যায় বাসাবাড়িতেও। মাসের পর মাস এই জলাবদ্ধতায় চরম ভোগান্তিতে পথচারী। ব্যাহত হচ্ছে যান চলাচল। অল্প কিছু বৃষ্টির জন্য আমরা ওখানে কাজ করতে পারি, সামনে তো অনেক বৃষ্টি বাহির হয়েছে, তখন কি করা যাবে? আমগর সমস্যা, পাবলিকের সমস্যা, রাস্তা দিয়ে হাইটে যাইতে পারে না, আমরা গাড়ি নিয়ে যাইতে পারি না পাবলিকের লাগিয়া। রাস্তাটা একটু ভালো হয় তাহলে তো আমাদের একটু উপকার হয়, প্রতিদিন স্কুলে যাই, যে জরুরি রাস্তাটা একটু ভালো হোক। পণ্য বিক্রি কমে যাওয়ায় ক্ষতির মুখে ব্যবসায়ীরাও। প্রতি বছর এই বাজারটি প্রায় 2 কোটির কাছাকাছি ইজারা বা রাজস্ব দেওয়া হয়, কিন্তু সেই হিসাবে আমরা কোনো ধরনের সুযোগ সুবিধা বা প্রতিকার পাচ্ছি না। পানি বাসাগুলির ভিতরে গেলে হাঁটু পানি। পরিস্থিতি উত্তরণে সড়ক মেরামতের পাশাপাশি শম্ভুগঞ্জ বাজারে ড্রেন ও শেড নির্মাণের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বাজার উন্নয়ন কাজের জন্য প্রকৌশল ডিপার্টমেন্টকে কিছু উন্নয়নমূলক কাজের তালিকা দিয়েছি। আমাদের যে প্রকল্পগুলি দেওয়া আছে সেই প্রকল্পগুলি যদি বাস্তবায়িত হয়
তাহলে এই সমস্যাগুলি থাকবে না। জনভোগান্তি কমানোর পাশাপাশি আঞ্চলিক অর্থনীতি চাঙ্গা রাখতে দ্রুত কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। এবারে খেলার খবর। আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে নির্বাচনে সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণার আহ্বান রাজনীতিবিদদের, 30 জুনের পরে হবে না আশ্বস্ত করলেন সরকার প্রধান। জনগণ শিগগিরই অবাধ নিরপেক্ষ নির্বাচন দেখবে বলে তারেক রহমানের আশা, ফ্যাসিবাদের উত্থান রোধে সবাইকে ঐক্যবদ্ধ থাকার তাগিদ। এবং রাজনৈতিক দলগুলোকে পাশ কাটিয়ে সংস্কার টেকসই হবে না মনে করেন বিশিষ্টজনেরা, নাগরিক সমাজের ঐকমত্য ও অংশগ্রহণে কমিশনের গুরুত্বারোপ। দর্শক, এখনকার সংবাদ আয়োজন এ পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।